হ্যালো শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল বিষয়ের আবহবিকার অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সহ উত্তর নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। তো তোমরা ভিডিওটিকে স্কিপ করবে না, শেষ অবধি দেখবে। আর তোমরা এখন থেকে যদি এই প্রশ্ন উত্তরগুলো ভালো করে প্র্যাকটিস করে নাও, সমস্যায় পড়তে হবে না পরীক্ষার সময়। তো চলো ভিডিওটি শুরু করছি, তোমরা শেষ অবধি দেখতে থাকো। এখানে যে কয়েকটি প্রশ্ন উত্তর আছে, 1 অথবা 2 নম্বরের প্রশ্ন হতে পারে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, রেগোলিথ কাকে বলে? ভূপৃষ্ঠের ওপর শিলার আবহবিকারের ফলে সৃষ্ট আলগা, ভাঙা ও ক্ষয়প্রাপ্ত শিলাচূর্ণ, মাটি এবং জৈব পদার্থের স্তরকে রেগোলিথ বলে। এটি মূল শিলার ওপর অবস্থান করে এবং মৃত্তিকা গঠনের প্রধান উপাদান হিসেবে কাজ করে। পরের প্রশ্ন আছে, আবহবিকার কাকে বলে? আবহাওয়ার বিভিন্ন উপাদান, তাপমাত্রা, বৃষ্টিপাত, আর্দ্রতা ইত্যাদি দ্বারা ভূপৃষ্ঠের শিলাসমূহ যখন স্বস্থানে বা নিজ জায়গাতেই চূর্ণ বিচ্ছিন্ন ও বিয়োজিত হয়, তখন তাকে আবহবিকার বলে। পরের প্রশ্ন আছে, পোড়জল মৃত্তিকার বৈশিষ্ট্য। মৃত্তিকার রং ধূসর বা ছাইয়ের মতো ফ্যাকাশে হয়। এতে হিউমাসের পরিমাণ কম থাকে। মৃত্তিকা হয় অম্লধর্মী। উপরের স্তর থেকে খনিজ ধুয়ে নিচের স্তরে সঞ্চিত হয়। উর্বরতা কম হওয়ায় কৃষিকাজের জন্য খুব উপযোগী নয়। প্রধানত টাইগা বনাঞ্চল এই মৃত্তিকা পাওয়া যায়। এর পরের প্রশ্ন আছে, পুঞ্জিত ক্ষয় কী? অভিকর্ষজ টানের প্রভাবে আবহবিকারগ্রস্ত শিলাখণ্ড যখন পাহাড় বা পর্বতের ঢাল বেয়ে নিচে নেমে আসে, তখন তাকে পুঞ্জিত ক্ষয় বলে। তো তোমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। এর পরের প্রশ্ন আছে, নগ্নিভবন কাকে বলে? আবহবিকার, পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবন এই তিনটি প্রক্রিয়া সম্মিলিত প্রভাবে ভূপৃষ্ঠের উপরিভাগের শিলাসমূহ ক্ষয়প্রাপ্ত হয়ে যখন মূল শিলা উন্মুক্ত হয়, তখন তাকে নগ্নিভবন বলে। পরের প্রশ্ন আছে, স্বল্পমোচন কি? উষ্ণ ও শুষ্ক অঞ্চলে তাপমাত্রার পার্থক্যের কারণে শিলার ওপরের স্তরগুলো পেঁয়াজের খোসার মতো খসে পড়ে। একে স্বল্পমোচন বলে। নেক্সট প্রশ্ন আছে, অঙ্গার যোজন কি? বৃষ্টির জলের সঙ্গে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড মিশে কার্বনিক অ্যাসিড তৈরি করে। এই অ্যাসিড চুনাপাথরকে দ্রবীভূত করে। এই রাসায়নিক প্রক্রিয়াকে অঙ্গার যোজন বলে। পরের প্রশ্ন আছে, মরচে পড়া বা জারণ কি? লোহার খনিজের সাথে বাতাসের অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ার ফলে মরচে পড়ে, যা শিলাকে দুর্বল করে দেয়। এই প্রক্রিয়াকে বলে মরচে পড়া বা জারণ প্রক্রিয়া। এর পরের প্রশ্ন আছে, যান্ত্রিক আবহবিকার ও রাসায়নিক আবহবিকারের পার্থক্য লেখো। যান্ত্রিক আবহবিকার হচ্ছে শিলার রাসায়নিক গঠন পরিবর্তিত হয় না, আর রাসায়নিক আবহবিকারে শিলার রাসায়নিক গঠন পরিবর্তিত হয়। যান্ত্রিক আবহবিকারে শিলা ভেঙে ছোট ছোট খণ্ডে পরিণত হয়, আর রাসায়নিক আবহবিকারে শিলা দ্রবীভূত বা নতুন খনিজে রূপান্তরিত হয়। যান্ত্রিক আবহবিকারের প্রধান কারণ হচ্ছে তাপের তারতম্য, তুষার, বায়ু ইত্যাদি। আর রাসায়নিক আবহবিকারের প্রধান কারণ হচ্ছে জল, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি। যান্ত্রিক আবহবিকার শুষ্ক ও মরু অঞ্চলে বেশি কার্যকর। রাসায়নিক আবহবিকার উষ্ণ ও আর্দ্র অঞ্চলে বেশি কার্যকর। যান্ত্রিক আবহবিকার খণ্ডীকরণ, তুষারক্রিয়া উদাহরণ হচ্ছে। আর রাসায়নিক আবহবিকারের উদাহরণ হচ্ছে কার্বনেশন, অক্সিডেশন ও হাইড্রেশন। তোমরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবে, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকো আমার চ্যানেলটিকে ফলো করে রাখবে, এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, যাতে এরকম ইনফরমেটিভ এবং সাজেস্টিভ ভিডিও পোস্ট করার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়। নেক্সট প্রশ্ন আছে, উষ্ণ মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার বেশি কার্যকরী কেন? উষ্ণ মরু অঞ্চলে দিনে অত্যন্ত গরম এবং রাতে অত্যন্ত ঠান্ডা থাকে। এই তাপমাত্রার ব্যাপক পার্থক্যের ফলে শিলা দিনে প্রসারিত ও রাতে সংকুচিত হয়। বারবার এই প্রক্রিয়া চলতে থাকলে শিলায় ফাটল সৃষ্টি হয় এবং শিলা ভেঙে যায়। এছাড়া মরু অঞ্চলে বৃষ্টিপাত খুব কম হওয়ায় রাসায়নিক আবহবিকার তেমন কার্যকর হয় না, তাই সেখানে যান্ত্রিক আবহবিকারই প্রধান ভূমিকা গ্রহণ করে। নেক্সট কোশ্চেন আছে, উদ্ভিদের ভূমিকা ও প্রাণীদের দ্বারা কিভাবে আবহবিকার ঘটে তা সংক্ষেপে আলোচনা করো। উদ্ভিদের দ্বারা যেভাবে আবহবিকার ঘটে তা হচ্ছে, গাছের শিকড় শিলার ফাটলের মধ্যে প্রবেশ করে। 2 হচ্ছে, শিকড় বড় হলে ফাটল প্রশস্ত হয় এবং শিলা ভেঙে যায়। পচা পাতা ও উদ্ভিদ থেকে উৎপন্ন জৈব অ্যাসিড শিলাকে রাসায়নিকভাবে ক্ষয় করে। আর প্রাণীদের দ্বারা হচ্ছে, ইঁদুর, খরগোশ, কেঁচো প্রভৃতি প্রাণী মাটি খুঁড়ে শিলাকে দুর্বল করে। পিঁপড়ে ও উইপোকা মাটির নিচে গর্ত তৈরি করে শিলার ভাঙন ত্বরান্বিত করে। মানুষের খনন কার্য ও নির্মাণ কাজ ও আবহবিকারের বৃদ্ধি করে। এরপরে প্রশ্ন আছে, রাসায়নিক আবহবিকারের প্রধান প্রক্রিয়াগুলি বর্ণনা করো। রাসায়নিক আবহবিকারের প্রধান প্রক্রিয়াগুলির মধ্যে 1 নম্বর হচ্ছে কার্বনেশন। বৃষ্টির জল বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে মিশে কার্বনিক অ্যাসিড তৈরি করে। এই অ্যাসিড চুনাপাথরের মতো শিলাকে দ্রবীভূত করে।
আর 2 নম্বর হচ্ছে হাইড্রেশন বা জল যোজন। শিলা খনিজের সঙ্গে জল যুক্ত হয়ে নতুন খনিজ তৈরি হয় এবং শিলা দুর্বল হয়ে পড়ে। নেক্সট হচ্ছে অক্সিডেশন। অক্সিজেনের সঙ্গে লৌহজাত খনিজের বিক্রিয়ার মরিচা সৃষ্টি হয় এবং শিলা ক্ষয়প্রাপ্ত হয়। এরপর হচ্ছে দ্রবণ প্রক্রিয়া। কিছু খনিজ সরাসরি জলে দ্রবীভূত হয়ে যায়। এরপর নেক্সট কোশ্চেন হচ্ছে উষ্ণ ও আর্দ্র অঞ্চলে রাসায়নিক আবহবিকারের প্রধান ভূমিকা গ্রহণ করে কেন, তা আলোচনা করো। উষ্ণ ও আর্দ্র অঞ্চলে উচ্চ তাপমাত্রা এবং প্রচুর বৃষ্টিপাত থাকে। তাপমাত্রা বেশি হওয়ায় রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি পায় এবং বৃষ্টির জল বিভিন্ন খনিজকে দ্রবীভূত করে। এছাড়া আর্দ্র পরিবেশের জল দীর্ঘ সময় শিলার সংস্পর্শে থাকে, ফলে কার্বনেশন, হাইড্রেশন ও অক্সিডেশনের মতো প্রক্রিয়াগুলি দ্রুত ঘটে। তাই এই অঞ্চলে রাসায়নিক আবহবিকারে অত্যন্ত কার্যকর। নেক্সট হচ্ছে আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য। আবহবিকার হচ্ছে শিলা নিজ স্থানে ভেঙে যায় বা পরিবর্তিত হয়, আর ক্ষয়ীভবন হচ্ছে শিলা বা মাটি এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয়। আবহবিকার এতে পরিবহন ঘটে না, আর ক্ষয়ীভবনে এতে পরিবহন ঘটে। আবহবিকার জল, বায়ু, তাপমাত্রা ইত্যাদি কারণে ঘটে। ক্ষয়ীভবন নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ দ্বারা ঘটে। আবহবিকার এটি ধীর প্রক্রিয়া। ক্ষয়ীভবন হচ্ছে তুলনামূলকভাবে দ্রুত হতে পারে। আবহবিকারের উদাহরণ হচ্ছে তাপজনিত ফাটল, আর ক্ষয়ীভবনের উদাহরণ হচ্ছে নদী দ্বারা মাটি অপসারণ। এরপরে কোশ্চেন হচ্ছে আবহবিকারের ফলাফল লেখো। আবহবিকারের ফলে পৃথিবী পৃষ্ঠের নানান পরিবর্তন ঘটে। এর প্রধান ফলাফলগুলি হচ্ছে শিলার ভাঙন ও ক্ষয়। বড় বড় শিলা ভেঙে ছোট ছোট খণ্ডে পরিণত হয়। 2 নম্বর হচ্ছে মৃত্তিকার সৃষ্টি হয়। আবহবিকারের ফলে উৎপন্ন শিলাচূর্ণ ও জৈব পদার্থ মিশে মাটি তৈরি হয়। 3 নম্বর হচ্ছে ভূমিরূপের পরিবর্তন। পাহাড়, মালভূমি প্রভৃতি ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে সমতল ভূমিতে পরিণত হতে থাকে। 4 নম্বর হচ্ছে খনিজ পদার্থের সৃষ্টি ও মুক্তি। শিলা ভেঙে বিভিন্ন খনিজ পদার্থ বেরিয়ে আসে, যা উদ্ভিদের পুষ্টিতে সাহায্য করে। 5 নম্বর হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি সহায়তা। মাটি তৈরি হওয়ার ফলে উদ্ভিদ জন্মাতে পারে এবং জীবজগতের বিকাশ ঘটে। 6 নম্বর হচ্ছে ক্ষয়ীভবনের উপাদান সরবরাহ। আবহবিকারের ফলে উৎপন্ন আলগা পদার্থ নদী, বায়ু ও হিমবাহ দ্বারা সহজে অপসারিত হয়। আর 7 নম্বর হচ্ছে স্থাপত্য ও নির্মাণের ক্ষতি। আবহবিকারের কারণে বাড়ি, মাটি ও ঐতিহাসিক স্থাপত্য ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে স্বল্পমোচন ও ক্ষুদ্রকণা বিস্ফোরণের মধ্যে পার্থক্য। তোমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর এরকম যদি অন্য কোনো বিষয়ে তোমাদের সাজেশান প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি তোমাদের জন্য সেই ভিডিও বা সেই পিডিএফ তোমাদেরকে আমি প্রোভাইড করব। স্বল্পমোচন হচ্ছে শিলার উপরিভাগের পাতলা স্তরের আকারে খসে পড়াকে স্বল্পমোচন বলে। আর ক্ষুদ্রকণা বিস্ফোরণ হচ্ছে শিলার দানাগুলি আলাদা হয়ে ছোট ছোট কণায় ভেঙে যাওয়াকে ক্ষুদ্রকণা বিস্ফোরণ বলে। স্বল্পমোচন প্রধানত তাপমাত্রা তারতম্যের ফলে ঘটে, আর ক্ষুদ্রকণা বিস্ফোরণ বিভিন্ন খনিজের অসম প্রসারণ ও সংকোচনের ফলে ঘটে। স্বল্পমোচন এতে শিলার বাইরের স্তর পেঁয়াজের খোসার মতো উঠে আসে, আর ক্ষুদ্রকণা বিস্ফোরণ এতে শিলা দানাদার ও ঝুরঝুরে হয়ে যায়। স্বল্পমোচন বড় ও কঠিন শিলায় বেশি দেখা যায়, আর ক্ষুদ্রকণা বিস্ফোরণ হচ্ছে দানাদার শিলায় বেশি দেখা যায়। স্বল্পমোচন মরু অঞ্চলে বেশি ঘটে, আর ক্ষুদ্রকণা বিস্ফোরণ হচ্ছে উষ্ণ ও শুষ্ক অঞ্চলে সাধারণত বেশি দেখা যায়। তো এই ছিল আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে এক্ষুনি ফলো করে রাখো, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। আর ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।